হচ্ছে যে মোদিজিকে হয়তো সরে যেতে হতে পারে। সেই সময়ে রহস্যজনকভাবে খুন হয়ে যান, ঠিকই ধরেছেন, গুজরাটের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডিয়া। বিষয় এই রহস্য মৃত্যুর ফাইল নিয়ে দেশে তো অনেক সিনেমা হয়, কাশ্মীর ফাইলস হয়, কেরালা ফাইলস হয়, বেঙ্গল ফাইলস হয়। আমি জানি না বিবেক অগ্নিহোত্রী একটা বিজেপি ফাইলস করবার হিম্মত দেখাবেন কিনা। আমরা একটা অন্য গল্প শুনি, বরং প্রতিদিন তো শুধু একরকমের রাজনীতির গল্প শুনি, আজকে একটা সাসপেন্স বলুন, ক্রাইম বলুন, থ্রিলার বলুন বা ডিটেকটিভ গল্প বলুন, সেই রকমের একটা গল্প শুনি, একটা ক্রোনোলজি বুঝি। কে জানে আগামী দিন এই গল্প নিয়ে কোনো সিনেমা হবে কিনা। তার আগে আজকে একজন বিশিষ্ট মানুষ চলে গিয়েছেন। দেশের একাধিক রাজ্যের রাজ্যপাল ছিলেন, কখনো বিহারের দায়িত্বে ছিলেন, কখনো উড়িষ্যার দায়িত্বে ছিলেন, গোয়া, মিজোরাম, এবং সবচেয়ে বেশি বিতর্কিত যেই সময়টায়, সেই সময়ে তিনি দায়িত্বে ছিলেন, ঠিক ধরেছেন, জম্মু ও কাশ্মীরের। তার নাম সত্যপাল মালিক। আজকে চলে গিয়েছেন, প্রয়াত হয়েছেন, তাকে আমি অন্তিম প্রণাম জানাই। কিন্তু কেন সত্যপাল মালিকের প্রসঙ্গ আজকে আসলো? সত্যপাল মালিক হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম হুইসেল ব্লোয়ারে কাজটা করেছিলেন পুলওয়ামায় জঙ্গি আক্রমণের পরে। প্রথম দেশের মানুষ জানলো যে তিনি বিজেপির একদম পছন্দের ব্যক্তি। নরেন্দ্র মোদী তাকে রাজ্যের রাজ্যপাল করে পাঠাতেন বিভিন্ন জায়গায়, এবং বিজেপির সুরেই তিনি সুর মেলাতেন। প্রথম তাল কেটেছিল পুলওয়ামার ভয়াবহ জঙ্গি আক্রমণের পরে, যেখানে 44 জন দেশের সেনা জওয়ানকে আমরা হারিয়েছিলাম। ইন্টেলিজেন্সের কাছে রিপোর্ট ছিল, অজিত দোভাল নাকি জানতেন, এটা তার অভিযোগ ছিল, যে ওই রাস্তা দিয়ে টেরার অ্যাটাক হতে পারে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে টেরার অ্যাটাকের ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও কেন ওই রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি করে দেশের সেনা জওয়ানদের পুলওয়ামায় পাঠানো হচ্ছিল? সত্যপাল মালিক বলেছিলেন বেশি কিছু লাগবে না, মাত্র 6টা চপার লাগবে সেনাদের ট্রান্সপোর্টেশনের জন্য। এই প্রশ্ন তিনি সরাসরি দেশের স্বরাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ জায়গায় ব্যক্ত করেছিলেন, তার উদ্বেগ সহ, যে যেখানে ইন্টেলিজেন্সের রিপোর্ট রয়েছে সেখানে এই ঝুঁকি নেওয়া হচ্ছে কেন। কোট আনকোট তিনি অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী এবং অজিত দোভাল, ন্যাশনাল সিকিউরিটির যিনি মাথা, তাদের পক্ষ থেকে তাকে হুমকি দিয়ে বলা হয়েছিল তুম অভি চুপ রাহো। সেই ইন্টারভিউ আমরা সোশ্যাল মিডিয়ায় সকলে দেখে নিয়েছি, কার্যত ভাইরাল হয়েছিল তার সেই ইন্টারভিউটা। পরবর্তীকালে আরো প্রচুর বোমা ফাটিয়েছিলেন তিনি, এবং তিনি এও একাধিক সময় ব্যক্ত করেছেন যে তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। হঠাৎ করে আজকে সত্যপাল মালিক চলে যাওয়ায় কিছু প্রশ্ন তো ওঠে বই কি। কারণ একের পর এক এইরকম সত্যপাল মালিকের মতো রহস্যজনক মৃত্যু, এই প্রশ্নগুলোকে, এই ক্রোনোলজিক্যাল সিরিজটাকে যদি ভাবি, একটা সত্যের মুখোমুখি দাঁড় করায়। ধরুন নরেন্দ্র দামোদর দাস মোদী, মোদীজি 2001 সালে গুজরাটের দায়িত্ব নিয়েছেন। তার আগে কেশুভাই প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। যদি আমার তারিখ না ভুল হয়ে থাকে, সম্ভবত 7ই অক্টোবর 2001 নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। না, নরেন্দ্র মোদী কিন্তু প্রথম তালিকায় ছিলেন না। যে ছবি ইন্টারনেটে আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী মাটিতে বসে থাকছেন, মঞ্চের উপরে কেশুভাই প্যাটেল, মঞ্চের উপরে লালকৃষ্ণ আদবানি সহ, এমনকি সেই সময় কেশুভাই প্যাটেলের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, বিজেপির নেতা হরেন পান্ডেওরাও মঞ্চের উপরে থাকতেন, মোদীজি মঞ্চের নিচে থাকতেন। মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল নাকি হরেন পান্ডের। মুখ্যমন্ত্রী হননি তিনি, কারণ আদবানিজি সরাসরি নরেন্দ্র মোদীর হয়ে পার্টির মধ্যে লবি করেন যাতে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হতে পারেন। তার প্রতিদান পরবর্তীকালে আদবানিজি পেয়েছেন। 2014 সালে তাকেই মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দিয়ে নিজে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, সেসব অন্য প্রশ্ন। কিন্তু হরেন পান্ডে, যখন মোদীজি মুখ্যমন্ত্রী হন, হরেন পান্ডে তখন গুজরাটের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নেন। 2001 সাল খিটিমিটি লাগে নরেন্দ্র মোদীর সাথে। তার মধ্যে 2002-এ গুজরাটের ভয়াবহ দাঙ্গা হয়। সেই দাঙ্গায় বিভিন্ন রিপোর্ট, সরাসরি অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী মোদীজিকে উদ্দেশ্য করে রাজধর্ম পালনের বার্তা দেন, এবং প্রবল চাপে নরেন্দ্র মোদী, একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে যে মোদীজিকে হয়তো সরে যেতে হতে পারে। সেই সময়ে রহস্যজনকভাবে খুন হয়ে যান, ঠিকই ধরেছেন, গুজরাটের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডিয়া। গুজরাটের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডিয়া রহস্যজনকভাবে মৃত্যু হলো 26শে মার্চ 2003। এই মৃত্যুতেই কিন্তু এই সিরিজের জবনিকা পতন হলো না, বলা ভালো নতুন অধ্যায়ের সূচনা হলো। ক্রোনোলজি পরপর রহস্য মৃত্যুর সেদিন থেকে বোধহয় সূত্রপাত।
বিজেপি জামানার মৃত্যু দেখতে গেলে যে চর্চিত নামগুলো সামনে সবার থেকে বেশি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সত্যেন্দ্র দুবে। অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, গোল্ডেন কোয়াড্রাঙ্গেল, স্বর্ণীল চতুর্ভুজ প্রজেক্ট সারা ভারতবর্ষকে জোরবার। ভয়াবহ দুর্নীতি হচ্ছে ঝাড়খণ্ডের বুকে নিযুক্ত অফিসার ইঞ্জিনিয়ার সত্যেন্দ্র দুবে প্রধানমন্ত্রীর অফিসে কনফিডেন্সিয়াল চিঠি লিখে জানালেন যে কিভাবে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নয় ছয় হচ্ছে। যেই চিঠি কনফিডেন্সিয়াল, যেই চিঠি অন্য কারোর কাছে যাওয়ার কথা না, চিঠি চলে গেল মাফিয়াদের হাতে। প্রাণ দিয়ে দাম দিতে হলো, সততার দাম দিতে হলো ইঞ্জিনিয়ার সত্যেন্দ্র দুবেকে। সালটা সেই 2003। তো এই ক্রোনোলজি আজকে যখন সত্যপাল মালিক 2025 সালে আসে, তার আগে একাধিক ঘটনা আমরা তো ভুলিনি। ধরুন 2014 সাল নরেন্দ্র মোদী ক্ষমতা এলেন দেশে। তার আগে গুজরাট দাঙ্গা নিয়ে একাধিক রিপোর্ট, গুজরাটে মামলা চালানো যাচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশে মুম্বাইতে মামলা শিফট হলো, অপরাধীরা সাজা পেল। গুজরাটের পুলিশের ডেপুটি কমিশনার র্যাঙ্কের সঞ্জীব ভাট এফিডেভিট করে জানালেন যে কিভাবে নরেন্দ্র মোদী পুলিশকে ইনঅ্যাক্টিভ রেখে দাঙ্গা ধর্ষণে মদত দিয়েছিলেন, তাকে জেল খাটানো হচ্ছে, তার বিরুদ্ধে কেস চালানো হচ্ছে। এই সময়ে যখন সোহরাবুদ্দিন শেখ এবং তুলসীরাম প্রজাপতি তাদের খুন এবং তার সাথে সাথে গুজরাটের একাধিক খুন ধর্ষণের মামলা, এই গুজরাট দাঙ্গার সমসাময়িক অভিযুক্ত মূল তার নাম অমিত শাহ, তাকে শুনানির জন্য তলব করা হয়েছিল। আদালতের শুনানির যে ডাক, সেই ডাক উপেক্ষা করে অমিত শাহ দিনের পর দিন আদালতে যাচ্ছিলেন না। জাস্টিস ব্রিজগোপাল হরকিষণ লোয়া, যাকে সারা ভারতবর্ষের মানুষ পরবর্তীকালে BH লোয়া নামে চিনল, তিনি নির্ধারিত করলেন যে নেক্সট হিয়ারিং এ যদি অমিত শাহ না আসেন তাহলে একতরফা রায় দেবেন এবং অমিত শাহ কার্যত গুজরাট দাঙ্গা এবং খুনে অভিযুক্ত, এই পর্যবেক্ষণ তার আগের দিনের রায় থেকে কোর্টে বসা অবস্থায় তার মুখ থেকে নিশ্চিত হলো। কিন্তু ততদিনে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। UPA 2 সরকারের পতন হয়েছে, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন, অমিত শাহ দল দেশের নিয়ন্ত্রক হয়ে গিয়েছে। প্রাতঃভ্রমণে বেরোলেন জাস্টিস লোয়া। আগের দিন পর্যন্ত যে মানুষটা দিব্যি সুস্থ, প্রাতঃভ্রমণে বেরিয়ে নাকি তার এত শরীর খারাপ হলো, হঠাৎ করে 1 ডিসেম্বর 2014 মৃত্যুমুখে ঢলে পড়লেন জাস্টিস BH লোয়া। আজ অব্দি সেই রহস্যের কোনো সমাধান হলো না। একের পর এক ঘটনা। ভারতবর্ষের সেনাপ্রধান, দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পদাধিকারী বিপিন রাওয়াত চপার সহ মৃত্যুবরণ করলেন ভেঙে 2021 সালের ডিসেম্বর মাস। আজ অব্দি সেই মৃত্যু রহস্যাবৃত। কদিন আগে আমরা সকলে হাতকে উঠলাম যে প্লেন দুর্ঘটনা, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার প্লেন, মুখ্যমন্ত্রী গুজরাটের বিজয় রূপানী, 2025 সাল, এই কদিন আগে জুন মাসের ঘটনা। আজও সেই প্লেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। এর মাঝে মনে থাকবে আপনাদের, যখন নরেন্দ্র মোদী প্রথম ক্ষমতায় এলো, গোপীনাথ মুন্ডে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অন্যতম সদস্য। ভাবুন, কেন্দ্রীয় মন্ত্রী, সদ্য শপথ নিয়েছেন সরকার, কেন্দ্রীয় মন্ত্রীর যে সিকিউরিটি প্রোটোকল থাকে, সেই সিকিউরিটি প্রোটোকল ভেঙে কি করে গাড়ি দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু হয়। এবং ঘটনাচক্রে যাদের মৃত্যু হচ্ছে তারা কেউ সরাসরি হয় অমিত শাহর সাথে কম্পিটিশনে ছিলেন বা নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বী ছিলেন কোনো না কোনো বিষয়। এই রহস্য মৃত্যুর ফাইল নিয়ে দেশে তো অনেক সিনেমা হয়, কাশ্মীর ফাইলস হয়, কেরালা ফাইলস হয়, বেঙ্গল ফাইলস হয়। আমি জানি না বিবেক অগ্নিহোত্রী একটা বিজেপি ফাইলস করবার হিম্মত দেখাবেন কিনা। যদি করেন আমরা সবাই দেখবার অপেক্ষায় থাকবো। এই বিজেপি ফাইলসটা বাংলার মানুষ সহ গোটা দেশের মানুষ এই খুন রহস্যের অন্ধকারে ঢাকা কাহিনীর পেছনের আসল সত্যগুলো কবে সামনে দেখতে পাবে আমি জানি না। এর পিছনে হয়তো কোনো অন্য কারণ নাও থাকতে পারে, হয়তো দুর্ঘটনাও হয়ে থাকতে পারে, কিন্তু দেশের মানুষ এটা নিয়ে যদি কোনো তথ্যচিত্র নির্মাণ হয়, আমার নিশ্চিত ধারণা অধীর আগ্রহে অপেক্ষা করবেন। আপনারা থাকবেন তো? যদি অপেক্ষা করেন, যদি বক্তব্যের সাথে সহমত হন, একটা লাইক শেয়ার তো হয়, তার সাথে বন্ধুদের বলুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। ভালো থাকুন। আজকের গল্প এ পর্যন্তই। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।